আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। তো আজকে আমরা ইংরেজিতে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের হাজির হয়েছে। আগামীকালকে হচ্ছে আমাদের চট্টগ্রাম সি ইউনিটের ভর্তি পরীক্ষা। তো সবকিছু মিলিয়ে সি ইউনিট অথবা ডি ইউনিট, তো ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেককেই যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিও, যেন সবাই মিলে আমরা ক্লাসটাতে উপস্থিত হতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে সবাই অবশ্যই একটু মেনশন করে দিও ক্লাসটা, যেন হচ্ছে সবাই আমরা ক্লাসটা করতে পারি। আজকের ক্লাসটা মূলত হচ্ছে সি ইউনিট এবং ডি ইউনিট দুজনের জন্যই। সি ইউনিটের জন্য লাস্ট ক্লাস এটা এই বছরের, কারণ হচ্ছে আগামীকালকে ভর্তি পরীক্ষা তাদের। তো সবাই একটু জয়েন হয়ে যাবো, হ্যাঁ? এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে অবশ্যই আমাকে জানাও। আচ্ছা, যত পারো ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ড সার্কেল সবাই চলে আসুক। যত পারো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং হচ্ছে শেয়ার করে দিও, ঠিক আছে? এই বছরের লাস্ট ক্লাস হচ্ছে এটা, মানে সি ইউনিটের জন্য। সি ইউনিটের জন্য এটাই হচ্ছে সর্বশেষ ক্লাস। আচ্ছা, সব ঠিক আছে? ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গেছো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাইকে মেনশন করে দাও। আচ্ছা, তো আগামীকালকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা, আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো। এবং ইংলিশের ক্ষেত্রে গ্রামার থেকে কিছু প্রশ্ন থাকবে, এটা মাথায় রাখবা। এবং সেন্টিমেন্টাম থেকে প্রশ্ন থাকবে। গ্রামার থেকে কি থাকবে এবং গ্রামারে কোন টপিকগুলো আসতে পারে, আমরা হচ্ছে বি ইউনিটের জন্য একটা ক্লাস নিয়েছিলাম ভর্তি পরীক্ষার আগের রাত্রে আগের দিন। তো ওই জায়গা থেকে আমরা অনেক কিছু আমরা দেখেছি যে পরীক্ষার প্রশ্নগুলো ছিল মোটামুটি এবং টপিকগুলোও ছিল। তো সেই ধারাবাহিকতা আজকেও তোমাদের সাথে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করবো, যেখান থেকে প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? আসতে পারে। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে? তাহলে আমরা শুরু করে দিতে পারি, হ্যাঁ? সবকিছু শুরু করে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। দেখো, আমাদের এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। বি ইউনিটে আসা নাই তার মানে এই নয় যে হচ্ছে সি তেও আসবে না বা ধর হচ্ছে ডি তেও আসবে না, বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসতেই পারে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। দেখো, এখানে আমাদের যে প্রথম যে প্রশ্নটা দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে আমাদের ইফ আই ওয়ার ইউ, মানে হচ্ছে এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে পরীক্ষার প্রশ্নটা। অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমার আজকের ক্লাসের মধ্যে সকল টপিকই টাচ করব, গ্রামার যতগুলো টপিক আছে সবগুলো টাচ করার চেষ্টা করব এবং এখানে কোনটা ভাইটাল কোনটা ইম্পর্টেন্ট সেটা নিয়েও অবশ্যই তোমাদের সাথে আলোচনার চেষ্টা করব। তোমরা ঝটপট আনসার করে দিবা। প্রত্যেকটা উত্তর করার জন্য 30 সেকেন্ড তুমি সময় পাবা, ঠিক আছে? এর মাঝখান থেকে তুমি উত্তরগুলো করে দিবা, দেন আমি এক্সপ্লেনেশন শুরু করে দিব, বুঝছো? আইকিউ ক্লাস চাই, আইকিউ ক্লাস হবে সি ইউনিটের ক্লাস হয়ে যাক। আইকিউ ক্লাসটা পেট বেছে রানিং আছে এখন পর্যন্ত। আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সবাই সি নাম্বারটা দেখো। এখন আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সে বেসিক্যালি হচ্ছে আমাদের যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, মানে মূলত 4টা। এই 4টা স্ট্রাকচার জানলে তোমার আর কোনো কোশ্চেন লাগবে না, তুমি যেমনি প্রশ্ন আসুক না কেন তুমি পারবা, ঠিক আছে? এইটা যেহেতু পাস্টে আছে তাহলে অবশ্যই এখানে কি হবে, আমার কি হবে, উড প্লাস বি1 হবে, উড প্লাস কি হবে, বি1 হবে, ঠিক আছে? সবাই সি নাম্বার উত্তর দিয়েছো। আচ্ছা, সঠিক উত্তর সি নাম্বারটা। সঠিক উত্তর কোনটা? সি নাম্বারটা। ওয়ালাইকুম আসসালাম। এটা সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ উড অ্যাকসেপ্ট হবে এটা। আর জিরো কন্ডিশনাল জিনিসটা হচ্ছে কি, আমার এখানে দুইটাই প্রেজেন্ট থাকবে, অর্থাৎ এখানে যদি ইফ থাকে এখানেও প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। জিরো কন্ডিশনাল ক্ষেত্রে এটা হয়। আর ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট দেন হচ্ছে ফিউচার ইনডিফিনিট থাকে, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্যটা সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নটা একটু সলভ করি। আমাদের প্রথম টপিক যেটা চলছে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখান থেকে প্রিভিয়াস ইয়ারে সি ইউনিটে প্রশ্নগুলো আসছিল, বুঝছো? তো ওই প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। এই প্রশ্নটা কি আছে, ইফ ইউ ড্যাশ ওয়ান বক্স এট দ্য রেগুলার প্রাইস ইউ উড রিসিভ অ্যানাদার
1 নো এক্সট্রা কস্ট। এখন আমাদের দুইটা কাজ থাকে, অর্থাৎ ইফ যুক্ত বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আমাদের কন্ডিশনাল পার্ট, আরটা হচ্ছে আমাদের রেজাল্ট পার্ট। দুইটা পার্ট থাকে। এখন দুইটা পার্টের মধ্যে কমা থাকে, ধরো এখানে একটা কমাও দেওয়া আছে, তুমি পরবর্তী জায়গাটা দেখবা যেখানে কি আছে, পরবর্তী জায়গাটা খেয়াল করো, ইউ সাবজেক্টের পরে উড প্লাস কি আছে, এখানে বি1 আছে, উড প্লাস বি1। যেহেতু এখানে আমাদের হচ্ছে উড প্লাস বি1 আছে, তাহলে অ্যাবসলিউটলি 100% দিস ইজ সেকেন্ড কন্ডিশনাল, এবং সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে এই পাশে কি হয়, পাস্ট টেন্স হয়। কি টেন্স হয়? পাস্ট টেন্স হয়। এই জায়গায় পাস্ট টেন্স শুধুমাত্র আমার সি নাম্বারটাতে আছে। সি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। সবাই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছ। আমরা আশা করি অনেক কিছু পড়েছি, এখন শুধু রিভিশনের মধ্যে থাকবো যে কতটুকু আমরা পারতাছি খুব ভালো করে। সি নাম্বারটা হবে, ইয়েস সি নাম্বারটা হবে, ঠিক আছে, সি নাম্বার। দেন আসো পরবর্তী প্রশ্নে। আমরা সময় সাপেক্ষ, অর্থাৎ বেশি সময় নিব না, যতটুকু তোমার লাগবে আমি এক্সপ্লেনেশন করব, তোমরা ঝটপট আনসারটা করবা, যেন আমরা দ্রুত সময়ের মধ্যে, সময়টা যেহেতু অবশ্যই গুরুত্বপূর্ণ, যেন আমরা শেষ করতে পারি, বুঝছো, আর টপিকগুলো তোমাদের সাথে দেখা দিতে পারি। এখন দেখো, ইফ সার্ভিসেস আর ইনক্রিজড ট্যাক্সেস। আচ্ছা, ট্যাক্স, এখানে আমাদের প্রথম কি আছে দেখো, ইফ যুক্ত একটা বাক্য, তো প্রথম শর্ত হচ্ছে ইফ যুক্ত যেহেতু বাক্য, তাহলে অবশ্যই সেটা কন্ডিশনাল সেন্টেন্স, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন এই বাক্যটা প্যাসিভ মোডে মানে আছে, সার্ভিস আর ইনক্রিজড, অর্থাৎ এখানে আর এর পরে বি3 বসছে, মানে প্যাসিভ মোডে চলে গেছে। এখন এটা কি আছে, প্রেজেন্টে আছে, তাহলে ওই পাশে কি হবে, ওই পাশে আমার কি হবে, আমার ফিউচার হবে। কি হবে? ফিউচার হবে। এখন একটু খেয়াল করে দেখো তো, ফিউচার কোথায় আছে, ডি নাম্বারটার মধ্যে আছে। এখানে সঠিক উত্তর যেটা দেখো, কখনোই সরাসরি কখনোই বার্বের সাথে আইন যুক্তরা করতে পারি না আমরা, মানে সরাসরি এটা করতে পারি না, কোন একটা রিজন থাকে সেখানে। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, সেটা হচ্ছে আমার এই যে ডি নাম্বারটা, উইল প্রবাবলি গো আপ, ঠিক আছে, ডি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানে পরবর্তী যে প্রশ্নটা, ইফ সার্ভিসেস আর ইনক্রিজড ট্যাক্সেস উইল প্রবাবলি গো আপ, এটা বুঝছো। সবাই সুন্দর করে আনসার দিচ্ছ, খুবই ভালো লাগতেছে, তোমরা অনেক ভালো পারো, অনেক ভালো পারো, সাবাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর ডি নাম্বারটা। এইভাবে যদি পরীক্ষায় প্রশ্ন আনসার করে আসতে পারো, কন্ডিশনাল সেন্টেন্স যেখান থেকে ইচ্ছা প্রশ্ন দেখ, পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো বই থেকে প্রশ্ন দেখ, তোমাকে কেউ আটকাইতে পারবে না যদি তুমি রুলটা জানো। এই জিনিসটা হচ্ছে এরকম। দেন নেক্সট কোয়েশ্চেন, তোমাদেরকে এই যে কন্ডিশনাল সেন্টেন্সের 4টা পার্ট আছে, 4টা পার্টই তোমাকে দেখাই দিচ্ছি প্রশ্ন দিয়ে, যেন তুমি বুঝতে পারো, বুঝছো। আচ্ছা, নুসরাত উড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট, ইফ যুক্ত বাক্য, রাইট, এটা হচ্ছে কি ইফ যুক্ত বাক্য। এখানে আমার কি বসাইতে হবে, তো সিদ্ধান্তটা আমি কিভাবে নিব তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। ইফ যুক্ত বাক্যে দুইটা কন্ডিশন পার্ট থাকে, মানে দুইটা পার্ট থাকে, কন্ডিশন এন্ড রেজাল্ট। সো এইটা তোমার উত্তরটা অলরেডি দেওয়া আছে, যে সাবজেক্টের পরে উড হ্যাভ প্লাস বি3 যখন বসে, যখন আমাদের কি উড হ্যাভ প্লাস বি3 যখন বসে, তখন সেটাকে আমরা বলতে পারি থার্ড কন্ডিশনাল, তাই না। আর থার্ড কন্ডিশনাল মুখ্য জিনিস হচ্ছে হ্যাড প্লাস বি3 হয়, মানে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কোন জায়গায় আছে? হ্যাঁ, এটার দুইটা স্ট্রাকচার আছে, থার্ড কন্ডিশনাল দুইটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ আমাদের সাবজেক্টের পরে হ্যাড প্লাস কি হয়, বি3 হয়, অথবা এই কাজটা হয়ে থাকে হেডের পরে সাবজেক্ট হয়, তারপরে বি3 হয়। দুইটা স্ট্রাকচারই মেনটেন করে, বুঝছো, দুইটা স্ট্রাকচার, এটাও আসতে পারে আবার এটাও আসতে পারে। তাহলে সঠিক উত্তর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে সি নাম্বারটা। ভেরি গুড, ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে আমার এখানে কোনটা, এই সি নাম্বারটা, হ্যাড সেট আউট। ওকে, ডান, থ্যাংক ইউ। দেন নেক্সট কোয়েশ্চেন, এটা আনসার করো। বলা যাচ্ছে এইখানে তোমার শূন্যস্থান আছে, বের করতে হবে এই পাশের জায়গাটা কি আছে, এই পাশের জায়গাটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে শি কুড হ্যাভ টপড দ্য পজিশন। এখন এই যে সাবজেক্ট কুড হ্যাভ প্লাস বি3 দেওয়া আছে, তুমি অ্যাবসলিউটলি 100% গ্যারান্টি মানে দিয়ে বলতে পারবা এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এবং থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা মনে করি যে সাবজেক্টের পরে হ্যাড থাকে, তারপরে কি থাকে, বি3 থাকে। আমাদের প্র্যাকটিস কেন করতে হয়? প্র্যাকটিস করতে করতে ওই জিনিসটা আয়ত্ত হয়ে যায়, আর কখনো ভুলটা হয় না। তো আমাদের এখানে এইটা সিকোয়েন্সটা কোথায় মেনটেন করছে, ওটা না মেনটেন করলে আরেকটা মেনটেন করবে, সেটা হচ্ছে কি হেডের পরে আমার কি হবে, সাবজেক্ট, তারপরে বি3 হবে। তাহলে এখানে কোথায় আছে, এ নাম্বার, ঠিক আছে, এ নাম্বার। হ্যাড শি স্টাডিড হার্ড, তাহলে সঠিক উত্তর এ নাম্বারটা, ঠিক আছে, সঠিক উত্তর এ নাম্বারটা। আরো অনেকগুলো কোশ্চেন আছে অন্যান্য টপিকের,
সবাই উত্তর দিয়েছ, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবা। আমি একটু স্পিডে কেন যাচ্ছি, সময় খুবই অল্প তোমাদের জন্য, আর যেহেতু এই জিনিসটা রিভিশন এবং এই টপিকটা তুমি জাস্ট একটু দেখে যাও আমার সাথে, ঠিক আছে? অনেক পড়াশোনা করছো তুমি, বাসায় অনেক পড়াশোনা করছো, জাস্ট একটু শুধু দেখে যাও তাহলেই হবে। আচ্ছা, এইটাও সেম, থার্ড কন্ডিশনাল। সঠিক উত্তর আমার কোনটা আসবে? এই যে ডি নাম্বারটা আসবে। ডি নাম্বার হবে আমার এখানে সঠিক উত্তর এইটা। কারণ কি এখানে বলতেছে দ্য টিম উড হ্যাভ বিন, তাহলে উড হ্যাভ এর পরে বি3 আছে, দ্য টিম সাবজেক্ট উড হ্যাভ এর পরে বি3 আছে, অ্যাবসলিউটলি 100% সেটা ডি নাম্বারটাকে ফলো করবে, হ্যাড ইট প্রিপেয়ার্ড। ওকে, আশা করি সবাই বুঝছো, আশা করি সবাই বুঝছো। এখন আমাকে বলো কন্ডিশনাল সেন্টেন্সে কোনো সমস্যা আছে তোমাদের? চারটা স্ট্রাকচার, অর্থাৎ জিরো কন্ডিশনালের ক্ষেত্রে এরকম হয়, ইফ যুক্ত বাক্য, এখানে আমার প্রেজেন্ট থাকে, অর্থাৎ এখানেও আমার প্রেজেন্ট টেন্স থাকে এবং এখানেও প্রেজেন্ট টেন্স থাকে, ঠিক আছে? ইফ যুক্ত বাক্যে সেটাকে আমরা জিরো কন্ডিশনাল বলতে পারি। দেন হচ্ছে ইফ যুক্ত বাক্য, দেখাচ্ছি এখানে প্রেজেন্ট টেন্স যদি থাকে আর এখানে যদি ফিউচার টেন্স থাকে, ঠিক আছে? ফিউচার টেন্স থাকে সেটা হচ্ছে আমার কি, এটা জিরো কন্ডিশনাল, এটা ফার্স্ট কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত বাক্য, এখানে পাস্ট ইনডিফিনিট আমরা বলতে পারি, এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে এখানে কি হবে, উড হ্যাভ প্লাস বি1, মানে সিম্পল ভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল ইফ যুক্ত বাক্য, এখানে সরাসরি বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, আর এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3। এই তো চারটা কন্ডিশনাল সেন্টেন্সটা তুমি যদি খুব ভালো করে দেখো আর কোনো প্রবলেম হবে না। তো প্রিভিয়াসের কোশ্চেনটা দেখিও এরকম প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? আচ্ছা, দেন আসো আমাদের পরবর্তী টপিকে গেলাম। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসার মতো একটা পসিবিলিটি রয়েছে। কন্ডিশনাল সেন্টেন্সের চারটা স্ট্রাকচার খুব ভালো করে পড়বা এবং তুমি তো এখানেই দেখলা, তাহলে এখান থেকে প্রশ্ন আসে তুমি পারবা, ঠিক আছে? চলো নেক্সটে যাচ্ছি। এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে দেখো, আই মিসড ড্যাশ মাই ফ্রেন্ডস অ্যান্ড ড্যাশ ফান উইথ দ্যাম বাট স্ট্যান্ডলি আই মিস দ্য lessons and the teachers as well। এখন যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, চারটা অপশন তোমাকে এখানে দেওয়া আছে, এখানে মূলত মাঝে মধ্যে দুইটা শূন্যস্থান থাকে। তো তখন আমি আনসার কেমনে করব, অর্থ জানি না, গ্রামাটিক্যাল পয়েন্টটা বুঝি না, বাট সিম্পল ভাবে একটি জায়গায় তুমি টাচ করবা যে এখানে যে ভার্বটা, এটাকে আমরা প্যারালিজম থেকে নিতে পারি, ঠিক আছে? এটা সঠিক উত্তরটা কোনটা নিতে পারি আমরা, বলো? সঞ্জিদা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। উম্মে খাদিজা বলছে সিং হ্যাভিং, সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিব? এটা নিব। অর্থাৎ এখানে যে ভার্বটা হবে, যে মুডটা কাজ করবে, ঠিক সিমিলার মুডটা এখানেও কাজ করবে। সিং হ্যাভিং দুইটা সেম হবে, ঠিক আছে? দুইটা সেম। প্যারালিজম যে আমরা পড়ি, দুইটা সেম করার জন্য আমরা হচ্ছে এই প্রক্রিয়াটা মেনটেন করি প্যারালিজম থেকে, ঠিক আছে? তো এই টপিক থেকে প্রশ্ন আসার মতো একটা পসিবিলিটি আছে। প্রথমত কন্ডিশনাল সেন্টেন্স পড়ালাম, দেন এখন আমরা প্যারালিজম পড়াচ্ছি। আরেকটা কোয়েশ্চেন আছে, মানে এইটার মূল থিওরিটা হচ্ছে যে দুইটা সেম হইতে হবে, মানে ভার্বের যে ফর্ম আছে, এখানে যে ফর্ম আছে ওইখানেও ঠিক ওই সেম ফর্মে হইতে হবে। এখানে 2+b1 হলে এখানে 2+b1 হবে। এখানে যদি ধরো হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম হয়, এখানেও ভার্বের বেস ফর্ম হবে। জিনিসটা হচ্ছে এরকম, জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? আশা করি বুঝছো। ওকে, ডান। দেন আসো পরবর্তী, এইটা একটু দেখো তো এই প্রশ্নগুলা। বি ইউনিটের সময় লাস্টে একটা ক্লাস করেছিলাম, আমাদের ম্যারাথন ক্লাস হয়েছিল, আমি 41টা প্রশ্ন পড়েছিলাম শুধুমাত্র ইংলিশে, 41টা প্রশ্ন পড়েছিলাম। সেখানে একটা প্রশ্নই আলহামদুলিল্লাহ ছিল। তো আমি মন থেকে চাই যেন এখান থেকে যদি কোনো একটা প্রশ্ন থাকে, প্রশ্ন না থেকেও যদি টপিক থাকে তারপরেও শুক্রিয়া, ঠিক আছে? এটা কি হবে, আই ইউজ মাই টিভি রিমোট, হ্যাঁ, আই ইউজ মাই টিভি রিমোট কন্ট্রোল টু চেঞ্জ চ্যানেলস। আচ্ছা, এখানে দেখো আমার কোনটা আমি নিতে পারি, আই ইউজ মাই টিভি রিমোট কন্ট্রোল টু চেঞ্জ চ্যানেলস। দেখো টু চেঞ্জ, 2+b1, হ্যাঁ, 2+ কি আছে, b1 আছে। এখান থেকে ধরো তাহলে 2+b1 টু অ্যাডজাস্ট, এটা কিন্তু ক্রস হয়ে গেল, এটা আমি দিব না। তাহলে পরীক্ষার সময় অপশনে দেখবা যে কোনটার সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারতেছো। অ্যাডজাস্টিং এটাও আমি দিব না, বুঝছো? ভাইয়া রেজাল্ট দেয় না কেন? রেজাল্টটা যতটুকু আমি যোগাযোগ করতে পেরেছি, আমিও তো অবশ্যই, তোমাদের তো অনেক কোয়েশ্চেনই আছে যে রেজাল্ট কেন দেয় না, তো আমি যোগাযোগ করার চেষ্টা করছি। তারা বলছে যে একটু সময় নিয়েই দিবে, নাকি তাদের যেন কোনো ভুল না হয়, বা একটু সময় দেরি হলে বা কি হবে এরকম আর কি, ঠিক আছে? ওরা চেষ্টা করতেছে সবকিছু সুন্দর মতন করে আমাকে এটা বলছে আর কি, যে দিয়ে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল, হয়তোবা আগামীকালকে শনিবার তোমরা রেজাল্টটা পাওয়া যাবে, এতটুকু বলছে আর কি, যে শনিবারে পাবলিশ হয়ে যাবে, শুক্র অথবা শনিবার। আজকে যেহেতু হইলো না, তাহলে আগামীকালকে হয়ে যাবে, এটা বলছে আমাকে।
আচ্ছা, তাহলে আমাকে এখানে এ অথবা বি, এখানে যে কোনো দুইটা থেকে একটা নিব। দা ভলিউম ঠিক আছে, এন্ড কি বলছে এখানে টার্নিং আছে, বাট আমাকে লাগবে কি 2 + b1 টু টার্ন। সঠিক উত্তর হিসেবে বিটাই আমরা নিচ্ছি। সবগুলোতে আমার ফর্মটা ঠিক রাখতে হবে। ধরো নাও এই প্রশ্নটা আসে নাই পরীক্ষায়, হুবু আসে নাই, হুবু প্রশ্ন আসে নাই, কিন্তু প্যাটার্নে চলে আসছে, তুমি পারবা না। তাহলে এখানে যে ফর্মটা ছিল 2 + b1, হ্যাঁ ঠিক সিমিলার এখানেও তাই আছে, 2 + b1 2 + b1, আর বাকিগুলা ক্রস। সঠিক উত্তর বি নাম্বারটা। জিএসটি এইটা বলতে পারি না আসলে কোন দিক দিয়ে যায়, বাট আসলে জিনিসটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী আবেদন করছে এবং অনেক শিক্ষার্থী পরীক্ষাগুলো দিছে এবং এটা বিভাগীয় পর্যায়ে ছিল, তো কারেকশনের জিনিসটাও থাকে, যদি ভুল হয়ে যায় তখন তো দেখা যাচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, তো এই জন্যই তারা হয়তো বা এই জিনিসটা একটু দেখতেছে, এই আর কি। দেখো, ইন অ্যান অ্যাডমিশন টেস্ট টু অ্যান্সার কারেক্টলি অথবা অ্যাকুরেটলি, দুইটা ঠিক, কারেক্টলি অথবা অ্যাকুরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ড্যাশ। এখন এটার কি আসবে বলতো? ইন অ্যান অ্যাডমিশন টেস্ট, যেহেতু এই প্রশ্নটা আসার মতো একটা কথা, যেহেতু অ্যাডমিশনের সাথে রিলেটেড আছে প্রশ্নটা, তো ওই সাথে প্রাসঙ্গিক একটা জিনিস। হ্যাঁ, এখন বলতেছে যে টু অ্যান্সার কারেক্টলি 2 + b1, এই যে 2 + b1 এখানে একটা কারেক্টলি আছে, টু অ্যান্সার। তাহলে এখানে আমার কি হবে? 2 + b1 কোথায় আছে দেখো তো, এখানে 2 + b1 নাই, এখানেও নাই, এখানেও নাই, জাস্ট এখানে আছে। এইভাবে করে কুইকলি তুমি আনসার করে দিবা, তাহলেই হবে, বুঝছো? এইভাবে তুমি আনসারগুলো করে দিবা, তাহলেই হচ্ছে 2 + b1 কুইকলি, অর্থাৎ টু ফিনিশ কুইকলি। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা। বুঝতে পারছো, ধরতে পারছো? এরকম যত প্রশ্নে আসুক না কেন তুমি ঘাবড়ে যাবে না, প্রশ্নটা দেখার পরে দেখবা যে কোনটা হচ্ছে। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন, লেটস ডিসকাস ড্যাশ আওয়ার প্রবলেমস। বলো তো এখানে কি হবে? আমাদের যে কিছুই থাকে, পিন পয়েন্ট এর মধ্যেও আমাদের এই ধরনের প্রশ্নগুলো থাকে, এবং হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি বলো, যে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো আছে সেখানে এগুলো থাকে। তো আমরা কি বলতে পারি? লেটস ডিসকাস অ্যাবাউট দিবা, মানে আওয়ার প্রবলেমস, আমাদের সমস্যা সম্পর্কে অ্যাবাউট দিবা, নাকি অফ দিবা, নাকি হোয়াই, নাকি নো প্রিপোজিশন নিডেড, কোনো প্রিপোজিশন দরকার নেই। নো প্রিপোজিশন, ইয়েস, সঠিক উত্তর হচ্ছে এখানে অ্যাবাউটটা হবে না, অ্যাবাউটটা হবে না। যারা অ্যাবাউট দিচ্ছ তাদেরটা ভুল হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা মোটেও ভুল করা যাবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? ডি নাম্বারটা। কেন? ডিসকাস, এই ডিসকাসের পরে, ঠিক আছে, ডিসকাসের পরে সাধারণত আমার কি বসে না, কোনো প্রিপোজিশনটা বসে না, কোনো প্রিপোজিশন কি বসে না, বুঝছো? আবার এন্টারের পরে, এই যে এন্টার নামে একটা শব্দ আছে, এন্টারের পরে কখনো প্রিপোজিশন বসে না, তবে এন্টারের পরে আমার প্রিপোজিশন ইনটু বসে যখন ওই বাক্য দ্বারা একটা চুক্তি বোঝায়, একটা এগ্রিমেন্ট বোঝায়, তখন এন্টারের পরে ইনটু বসে। আদারওয়াইজ সিম্পল ভাবে এটার পরেও কোনো প্রিপোজিশনটা বসে না, এরকম ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না, ঠিক আছে? ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন আসো। ঠিক সিমিলার একটা কোয়েশ্চেন। আবার ধরো হচ্ছে আমরা অনেক কিছু মুখস্থ করি, বাট মাঝে মধ্যে এমন জায়গা থেকে প্রশ্ন করে যেটা তুমি পড়ছো বাট ধরতে পারতেছো না। যেমন ধরো হচ্ছে এই কোয়েশ্চেনটা, দ্য ওয়ালস অফ আওয়ার গার্ডেন হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ হোয়াইট। তো এখানে কি বসাবা তোমার? নাকি ওটার মধ্যে নো প্রিপোজিশন বসাই দিবা? কোনটা বসাবা? এখানে কোনটা বসাতে পারো? আচ্ছা, এখানে সঠিক উত্তর যেটা আমরা সবাই বলতেছি নো প্রিপোজিশন। ইয়েস, এখানে নো প্রিপোজিশন। তাহলে আমাদের কয়েকটা শব্দ পাইলাম, একটা হচ্ছে এন্টার শব্দ, হ্যাঁ এন্টার শব্দ, আরেকটা হচ্ছে রেসেম্বল একটা শব্দ আছে, দেন হচ্ছে আমাদের এখানে পেইন্টেড একটা শব্দ আছে, পেইন্টেড, হ্যাঁ পেইন্টেড শব্দ পাইলাম। এই শব্দগুলোর পরে অথবা ডিসকাস শব্দটা আছে, এই শব্দগুলোর পরে কোনো ধরনের প্রিপোজিশনটা বসে না, কোনো প্রিপোজিশন বসে না, তবে এন্টারের পরে ইনটু বসে যখন ওই বাক্য দ্বারা কোনো একটা এগ্রিমেন্ট বোঝায়, কোনো একটা চুক্তি বোঝায়, ঠিক আছে? কোনো একটা চুক্তি বোঝায়। রেশমি বলছে বাই হবে, নো, কারেক্ট হচ্ছে নো প্রিপোজিশন নিডেড। কেন হচ্ছে? পেইন্টেড শব্দটা এইটার পরে কোনো প্রিপোজিশন বসে না, দরকার নাই, ঠিক আছে? কোনো প্রিপোজিশনের দরকার হবে না, মাথায় রেখো। যারা এটা অনেকে ভুল করছো, অনেকে ভুল করছিলা। আচ্ছা, ওকে, ডান। দ্য নেক্সট কোয়েশ্চেন আসো। নেক্সট কোয়েশ্চেন, যেমন এগুলো কোয়েশ্চেন আছে, এই প্রশ্নটা আমি বি ইউনিটের ভর্তি পরীক্ষার আগে আমি হচ্ছে এটা পড়েছিলাম, এবং এই রিলেটেড তোমাদের ইনভার্সন থেকে একটা কোয়েশ্চেন, ইনভার্সন থেকে একটা কোয়েশ্চেন ছিল, ইনভার্সন থেকে হুবহু সেটা চলে আসছিল ইনভার্সন থেকে। তো আনসার করে ইনভার্সনের নিয়মটা কি ছিল, হ্যাঁ
NASMA, এটাই তো ছিল ইনভার্সনের নিয়মটা, তাই না? NAS নাসমা, নাসমা অর্থাৎ N হচ্ছে নেগেটিভ শব্দ মানে নেগেটিভ ওয়ার্ড, দেন হচ্ছে আমাদের A হচ্ছে অক্সিলারি ভার্ব, S হচ্ছে সাবজেক্ট, M হচ্ছে কি মেন ভার্ব, A তো হচ্ছে এডিশনাল পয়েন্ট মানে বাকি অংশগুলো আর কি। হ্যাঁ, এখন এখানে কি হবে? মোর দেন, এখানে তো নেগেটিভ ওয়ার্ডগুলো নাই, ধর হচ্ছে রিয়ালি, বিয়ারলি এই শব্দগুলো আর কি। এখানে নেভার আছে, ইন দ্য পাস্ট এটাও আমার হওয়ার কথা না, ফর্মালি এটাও হওয়ার কথা না, সঠিক উত্তর আমার শুধুমাত্র বি নাম্বারটা হবে। যদি এই জিনিসটা মাথায় থাকে যে নেগেটিভ ওয়ার্ডগুলো কোনগুলা, অর্থাৎ রিয়ালি বলি আমরা, বিয়ারলি পড়ি, এই শব্দগুলো আমরা নেগেটিভ শব্দ বোঝাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে নেভার আছে, তাহলে নেভার বিফোর হ্যাভ, আর এটার রুলটা কি? নেগেটিভ ওয়ার্ড আর এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টটার আগে অক্সিলারি ভার্ব হয়, বুঝছো? ভেরি গুড। অনেকে লিখছো আবার যে এন্টার রেসেম্বল পেইন্টেড ডিসকাস এর পরে প্রিপোজিশনে বসে না। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। গুড। নেক্সট কোশ্চেন, এটা আনসার করো। হুবু আসছিল এই প্রশ্নটা, দেখো তো তুমি চিনো নাকি? এই বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বছরে এই প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা আসছিল। ড্যাশ রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে, নেভার সো মেনি উইমেন হ্যাভ, নেভার সো মেনি উইমেন, এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে? নেভার হ্যাভ সো মেনি উইমেন নাকি নেভার সো মেনি উইমেন হ্যাভ, কোনটা হবে এটা? এখানে সঠিক উত্তর হিসেবে আমি কোনটা নিতে পারি? সঠিক উত্তর কোনটা? নেভার সো মেনি উইমেন হ্যাভ হবে নাকি নেভার হ্যাভ সো মেনি উইমেন হবে? দেখো এখানে যে জিনিসটা কাজ করবে, আমরা সবসময় দেখে আসছি যে জিনিসটা, যে অক্সিলারি ভার্বটা আমার সাবজেক্টের আগে বসবে, তাই না? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব, এখানে তো এইটাও আমার উত্তর না, এইটাও না, এই দুইটার মধ্যে কনফিউশনে চলে গেছি আমরা। এখন নেভার সো মেনি উইমেন, এখানে হ্যাভ আছে, মানে হচ্ছে উইমেনের পরে আবার হ্যাভ হচ্ছে এখানে, আর এটা কি হচ্ছে? নেভারের পরে হ্যাভটা আসতেছে, মানে অক্সিলারি ভার্বটা আসতেছে, ঠিক আছে? অক্সিলারি ভার্বটা এখানে আসতেছে, আর পরে সো মেনি উইমেন আসতেছে, তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে নেভার হ্যাভ সো মেনি উইমেন, এটা হচ্ছে সঠিক উত্তর। ভাই আজকের আইকিউ ক্লাসের ক্লাসটা রেকর্ডেড কি পেজে নাই? না, ওইটা প্রাইভেট গ্রুপে হয়েছে, বুঝছো? ওইটা প্রাইভেট গ্রুপে, আইকিউ ক্লাসটা প্রাইভেট গ্রুপে হয়েছে। এটা ধর হচ্ছে প্রতিদিনই ক্লাসটা হচ্ছে, শুক্রবার শনিবার আর নাই, প্রত্যেকদিনই ক্লাস হচ্ছে, ওইটা প্রাইভেট গ্রুপেই পাবা তুমি সেটা। হ্যাঁ, আচ্ছা, এটা শেষ। দেন হচ্ছে তাহলে সঠিক উত্তর আমরা কোনটা পাইলাম? সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা। ওকে, দেন নেক্সট কোশ্চেন আসো। এখানে কি একটা কোশ্চেন, এটার মতো করে আরো কিছু কোশ্চেন থাকতে পারে, এটা অনেক বড় একটা কোশ্চেন। তো ড্যাশ আর দ্য জুইস অ্যান্ড পিল্প অফ দ্য গ্রেপ ইউজফুল, অনেক বড় একটা কোশ্চেন। তো এখানে আমাদের কোনটা নেব? নট দ্যাট, দে নেভার, নাইদার, নট অনলি নাকি অনলি, কোনটা হবে? ডিএড এক্সামের আগে ম্যারাথন ক্লাস, হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই দিব, অবশ্যই দিব, ঠিক আছে? অবশ্যই দিব। আচ্ছা, এটা বলো তাহলে এইটা সঠিক উত্তরটা কি আসবে? দেখো মাথায় রাখো, এটার মধ্যে আরো অনেকগুলো কোশ্চেন ছিল, আমি একটা কোশ্চেন তুলছি ওই জায়গা থেকে। এখন এখানে যেটা বসবে, এখানে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের নট অনলি যে বাট অলসোর যে জিনিসটা আমরা বলি, নট অনলি বাট অলসো, হ্যাঁ বাট অলসো, সেই জিনিসটা কাজ করবে। এখানে হয়তো কোন একটা জায়গায় স্কিপ করা হয়েছে, মানে এখানে একটাই ছিল, এখানে বাট ছিল, এই দেখো এখানে একটু কাটা ছেড়ে হয়েছে, এখানে বাট অলসো হয়তো ছিল, এখানে বাট, হ্যাঁ বাট, এখানে বাটটা ছিল বিইউটি বাট, এখানে টাইপটা হয়েছে না। তাহলে আমার নট অনলি যদি বাট অলসো থাকে, সেখানে অবশ্যই নট অনলি থাকবে, বুঝছো? তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নেব? এই ডি নাম্বারটা, নট অনলি। দেখো নট অনলি, তারপর হচ্ছে কি নট অনলি ডট ডট কি থাকে? বাট অলসো হয়, ঠিক আছে? বাট অলসো হয় অথবা বাট। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি ডি নাম্বারটা, এটা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এখানে কোথায় বলতে, এখানে একটা ওই এখানে লেখা হয় নাই, বুঝছো? এই জিনিসটা এখানে স্কিপ করা হয়েছে। স্কিপ বলতে এখানে টাইপটা ইটি উঠে পড়ছে, এই দেখো, এই দেখো দেখো দেখা দিচ্ছি, এখানে বি ওয়াইটি বাইটি হয়ে গেছে, এটা আর কি। আচ্ছা, নেক্সট দেন দেখো এখানে একটা কোশ্চেন আছে আমাদের ইনভার্সন থেকেই, কোশ্চেনগুলা খুবই ইম্পর্টেন্ট আছে ডি ইউনিটের জন্য অ্যান্ড অলসো সি ইউনিট। তো এখানে একটু খেয়াল করো, ডিড অর্থ রিয়ালাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার। এখানে প্রথমত শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানের মধ্যে তুমি কোনটা বসাবা? আপন, এটা আমার হচ্ছে না, হোয়েনটা হচ্ছে না। এখন দুইটা জিনিস এখানে আছে, আফটার হি হ্যাড এন্টার্ড দ্য স্টোর, অনলি আফটার এন্টারিং দ্য স্টোর, কোনটা হবে? আমরা যখন ইনভার্সনটা পড়ি তখন হচ্ছে কোনটা দিয়ে আমরা শুরু করতে পারি? দেখো
এই প্রশ্নগুলো জাস্ট একটু চোখের মধ্যে স্ক্রিনশট নিয়ে যাও, যদি নিয়মে পড়ে যায় তাহলে উত্তর করে দিয়ে চলে আসবা। সবাই কি বলছো? হ্যাঁ, এটা কি হবে? অনলি আফটার এন্টারিং দ্য স্টোর, এটা অনলি আফটার এন্টারিং দ্য স্টোর। ইয়েস, সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ডি নাম্বারটা। ঠিক আছে, ডি নাম্বারটা। কোশ্চেনগুলো একটু দেখে যাও তাহলে হবে। ক্লিপস টু ফিল থেকে নেওয়া এই প্রশ্নটা। ওকে ফাইন, দ্য নেক্সট কোশ্চেন। ওরে বাবা, এখানে অনেক বড় একটা কোশ্চেন। আচ্ছা, এই প্রশ্নটা আসছিল, হুবু আসছিল বি2তে নয়তো বি1-এ, এটা হুবু মেবি আসছিল বি2তে আসছিল, এটা বি2তে আসছিল এবং বি ইউনিটের আগের দিন এই কোশ্চেনটা পড়ানো হয়েছিল, বি2তে এটা আসছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এখানে কোনটা সঠিক, এটা বি ইউনিটের আগে পরীক্ষায় তোমাদের পড়াইছিলাম। এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে যে নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট একটা টপিক আছে, নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, সেই টপিকের মধ্যে আমাদের কিছু রুল ছিল, ঠিক আছে না? সো তারপরে আমার কি ছিল, ডিড, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব যেটা থাকে এখানে, হ্যাঁ, এগুলো আমরা বসিয়েছিলাম এবং সো থাকতো অথবা নাইদার দিয়েও শুরু হয়। তো কখন কি হয়, এটা সঠিক উত্তরটা কি হবে? এটা সঠিক উত্তর সবাই কি দিচ্ছ? দেখো, এটার ক্ষেত্রে এই যে নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যে টপিকটা আমরা পড়ি, এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রথম অংশে কোন টেন্স কাজ করছে এটা দেখতে হবে। প্রথম অংশে মানে শর্টকাট যে রুলটা, প্রথম অংশে কোন টেন্স কাজ করছে। দেখো এইখানে প্রথম থেকে যদি শুরু করি, এখানে মূলত কাজ করছে বি2 ফর্ম আছে, তার মানে পাস্ট টেন্সে আছে। ক্লিয়ার? পাস্ট টেন্সে, যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে তাহলে এই যে কমার পরে এন দ্বারা যুক্ত হয়েছে, সো এখানে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা ডোটা কখনোই আসবে না। এখানে যেহেতু বি2 ফর্ম আছে, সো আমি এখানে বি2 ফর্ম লাগাবো। এখানে বি2 ফর্ম নাই, তার মানে এটা ভুল, এটা আমার কি ভুল। এখানেও দেখো আমাদের ইনডিট আছে, বি2 আছে, এখানেও ডিট আছে, কোনো সমস্যা নাই, কিন্তু নাইদার শব্দটা এখানে আসার কথা না। কারণ হচ্ছে এখানে এটা কি আমার, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ থাকাতে তো নাইদার শব্দটা আমি ইউজ করতে পারি না, তার মানে এটা আমি নিতে পারি না। তারপর সি নাম্বারটা দেখো কেন ভুল হচ্ছে সেটা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। এখানেও আমাদের ইনডিট আছে, দেখো এন্ডের পরে আমাদের এখানে অলসো দিছে, অলসো থাকার কথা, এন্ডের পরে আমার কি থাকবে এখানে, ঠিক আছে, স্ট্রাকচারালি সেটা ভুল, আমার স্ট্রাকচারালি সেটা কি ভুল। তাহলে সঠিক উত্তর আমার ডি নাম্বারটাই হইল। একটু হিসাবটা মিলাই দেখো, এন্ডের পরে সো দ্বারা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দেয়ার চিলড্রেন সাবজেক্ট, অর্থাৎ এন্ড দ্বারা শুরু হওয়ার পরে সো বসে, সো এর পরে অক্সিলারি ভার্ব বসে, এবং এই অক্সিলারি ভার্বটা এখানে কোন টেন্স আছে সেটাকে ক্লারিফাই করে বা ওটাকে মডিফাই করবে। এখানে কোন টেন্স, বি2, সো এখানে বি2 ফর্মই হবে, পরে সাবজেক্ট। বুঝছো? তাহলে আমার এই প্রশ্নটার মাধ্যমে যত প্রকার অ্যাফার্মেটিভ যে এগ্রিমেন্টগুলো আসবে সবগুলো তুমি পাবা, ঠিক আছে? টেন্সটা দেখতে হবে, দেন হচ্ছে স্ট্রাকচারটা মেইনটেইন করছে কিনা, দ্যাটস ইট, তাহলে হবে। আশা করি বুঝছো, আশা করি 100% ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমার এখানে ডি নাম্বারটা। বুঝছো? আসো নেক্সট কোশ্চেন, এটা আনসার করে দেখো আমাকে, এটা তোমরা নিজের আনসার করো। বলতেছে এ গুড নাম্বার অফ অ্যাডোলেসেন্টস ডু নট সোশ্যালাইজ। এখন 4টা অপশন আছে, দেখতেই পারতেছো এখানে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে নেগেটিভ, যেহেতু এই বাক্যটা নেগেটিভ আছে, ঠিক আছে, ডো নট, তাহলে নেগেটিভ অবশ্যই। আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ যে এগ্রিমেন্টটা পড়ি সেখানে কিন্তু হচ্ছে আমাদের দুইটাই থাকে, দুইটাই ছিল, সো দ্বারা শুরু হইতো, নেগেটিভে এখানে আমাদের কি শব্দটা আসবে দেখো, নর, আর এখানে দুইটাই নর আছে, তো কোনটা হবে এখানে, এখানে কোনটা হবে দেখো, এটা কিন্তু নেগেটিভ থাকাতে বলে দিচ্ছি এখানে দেটা সাবজেক্টে কখনোই তো সবার সামনে আসে না, সাবজেক্টটা কখনোই সবার সামনে আসে না, এটা ক্রস হয়ে গেল। হার্ডলি শব্দটা কখনোই আসবে না, এটা স্ট্রাকচারালি ভুল হয়ে গেল। তাহলে এই দুইটার মধ্যে একটু দেখো তো কোনটা সঠিক হয়, এই দুইটার মধ্যে কোনটা সঠিক হবে, অর্থাৎ নর দে বিল্ড আপ দ্য কেরিয়ার, হ্যাঁ, তারপর নর ডো দে বিল্ড আপ দ্য কেরিয়ার, এখানে কোনটা হবে, নর ডো দে বিল্ড আপ দ্য কেরিয়ার। সঠিক উত্তর যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে আমার এখানে কোনটা, সেটা হচ্ছে এই যে নাম্বারটা, ঠিক আছে, নর ডো দে, এইটা। এখন এইটার সাথে একটু হিসাবটা বরাবর, হিসাবটা একদমই বরাবর, নরের পরে আমার হচ্ছে অক্সিলারি ভার্বটা বসে এবং এই ভার্বটা তাকে প্রতিনিধিত্ব করে, এখানে কোন টেন্সটা আছে, বাকি অংশটুকু বুঝতেই পারতেছো, ঠিক আছে, নর ডো দে। সঠিক উত্তর হচ্ছে এটা। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্নের সম্ভাবনা আছে, যেহেতু সি ইউনিটে সেন্টেন্স কারেকশন একটা টপিক বলছে, সেন্টেন্স কারেকশন সেখানে সবগুলো আছে, সবগুলো টপিকই আছে, বুঝছো, ডি ইউনিটের জন্য অলসো গুরুত্বপূর্ণ। দেন নেক্সট,
এখানে বলো এই টপিকের নামটা বলবা প্রথমত, যে এটা কোন টপিক থেকে প্রশ্নটা আসছে, এই টপিকের নামটা বলবা আর উত্তরটা বলবা। দেখি তোমরা এই জিনিসটা ক্যাচ করতে পারো কিনা। এই টপিকের নামটা বলবা আর উত্তরটা বলবা। ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ মেডিসিন রেগুলারলি। আচ্ছা, এখন এই শব্দটা আমরা দেখে থাকতাম এসেনশিয়াল শব্দটা, এবং এরপরে যদি দ্যাট যুক্ত শব্দ হয় তারপরে সাবজেক্ট হয়, এটা কোন টপিকের মধ্যে পড়ছে? কে পারবা? কে পারো? এটা কোন টপিকের মধ্যে পড়ছে? এখান তো পারতাছি, এক্সামে কোথা থেকে দেয়? এক্সামে ওই টপিক থেকেই দেয়, কিন্তু তুমি নার্ভাস হয়ে যাও, তোমার মানে এক্সাম হলকে তুমি একটা মনে করো এখন এক ভয়ের একটা জায়গা। তো যত কুল থাকবা সেখানে মাথার ভিতরে তো প্রোডাক্টিভ জিনিস কাজ করবে। হ্যাঁ, সাবজাংটিকের ইয়াস, এটা হচ্ছে আমার সাবজাংটিক যে ভার্বগুলো আছে, এই সাবজাংটিক ভার্ব থেকে এখানে এই প্রশ্নগুলো আসে, এবং এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টপিক সাবজাংটিক। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট 1, এখানে সাবজেক্ট 1, দেন হচ্ছে আমাদের বলা যায় সাবজাংটিক ওয়ার্ডগুলা, তারপর হচ্ছে দ্যাট যুক্ত বাক্য, তারপরে এখানে সাবজেক্ট 2, দেন ভার্বের বেস ফর্মটা বসে, ভার্বের বেস ফর্ম বসে। সাবজেক্ট 1 দুটো সাবজেক্ট থাকে, সাবজেক্ট 1 এখানে সাবজাংটিভ ওয়ার্ড, মাঝখানে দ্যাট, সাবজেক্ট 2 ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম বলতে এখানে বি নাম্বারটা রাইট আনসার, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এর যুক্ত হলে সেটা প্রেজেন্ট ফর্ম, এর যুক্ত নাই সেটা হচ্ছে বেস ফর্ম। এই জিনিসটা এটা হচ্ছে বেস ফর্ম, আর বাকিগুলো তো নেওয়া যাবে না। সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। এই টপিক থেকে প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে। সো দেন নেক্সট কোয়েশ্চেন, এটা বলো দ্য ম্যানেজার রিকমেন্ডেড দ্যাট। তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এটা দেখছি কেমনে বা বুঝবো কেমনে, একটু প্রিভিয়াসে যাই। এসেনশিয়াল শব্দটা এখানে কি হিসেবে কাজ করতেছে? আমাদের সাবজেক্টিভ ওয়ার্ড হিসেবে কাজ করে। এসেনশিয়াল হতে পারে, রিকোয়েস্ট, এই শব্দগুলো হচ্ছে আমাদের কি, আমাদের হ্যাঁ সাবজেক্টিভ ওয়ার্ড। আচ্ছা দেখো এইখানে রিকমেন্ড শব্দটা, ঠিক আছে, আমরা একটা বলেছিলাম না যে রূপা ইজ মডার্ন, মাথায় আছে তোমাদের? এটা অবশ্যই মনে আছে, আমি অনেকগুলো ক্লাসে বলেছিলাম সেটা হচ্ছে রূপা ইজ মডার্ন। ঠিক আছে, রূপা ইজ মডার্ন, এটার মাধ্যমে সাবজেক্টিভ ওয়ার্ডগুলো মনে রাখতাম। রূপা, এখানে আরতে রিকোয়েস্ট, রিকমেন্ড হতো, ইউতে আর্জেন্ট হইতো, পিতে হচ্ছে আমাদের কি হইতো, হ্যাঁ এই শব্দগুলো প্রপোজ হইতো, দেন হচ্ছে এতে অনেক শব্দগুলো আমরা বলেছিলাম, তোমাদের হয়তো অনেকেরই মনে আছে। রূপা ইজ মডার্ন, ইয়েস, অনেকে লিখিছো এটা, সাবাস। এইটার ক্ষেত্রে তাহলে আমরা কি নিতে পারি, মানে বেস্ট ফর্মটা কোথায় থাকবে? তো এখানে আমার প্রথমটাই ক্রস, এটাও হবে না, শুটটা যাবে না। এখানে বি আছে, গিভেন টু ড্যাশ লিভ, তাহলে এখানে সঠিক উত্তর যেটা ডি নাম্বারটা, এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এখানে টু আছে, তো ড্যাশটা এরকম হবে না, এটা প্লুরাল যেহেতু আমরা প্লুরাল হিসেবে ড্যাশটা এভাবে লিখবো, অ্যাপোস্ট্রফিটা পরে হবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে আমার এখানে ডি নাম্বারটা। এই জায়গায় অনেকে ভুল করবা, সঠিক উত্তর আমার এইটা, ড্যাশ লিভ। ঠিক আছে, এটা হচ্ছে রাইট আনসার, ডি নাম্বারটা সঠিক উত্তর। আশা করি বুঝছো। তাসনিয়া রুহি, তুমি যে আনসারটা দিছো ভাইয়া সেটা না, এটা হবে ড্যাশ, এইটা হবে। ঠিক আছে, আমরা এইটা ইউজ করব, ওইটা না, ওইটা আমার ড্যাশ ওইভাবে হয় না, ডি নাম্বারটা। আচ্ছা দেন নেক্সট কোয়েশ্চেন আসো। এখানেও দ্য ইউনিভার্সিটি যেহেতু পরীক্ষা দিবা, এই রিলেটেড একটা প্রশ্ন, রিকোয়ার্স। তাহলে আমরা বলছিলাম আরতে কি হয়, রিকোয়েস্ট হয়, রিকমেন্ড হয়, রিকোয়ার হয়, রিকোয়েস্ট, রিকমেন্ড, আর হচ্ছে এখানে কি রিকোয়ার, এই শব্দগুলো হয় আমার হচ্ছে কি, যেটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড। তো এখানে আমাদের এটা যেহেতু আছে, তাহলে পরবর্তীতে আমার কি হবে, বেস্ট ফর্ম হবে। এখানে বেস্ট ফর্ম কোনটা, সেটা হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, বি নাম্বারটা হচ্ছে বেস্ট ফর্ম। আচ্ছা ওকে ডান, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। দেন নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি আছে, ঠিক সিমিলার, এখানেও এটা ট্রুফেল একটা প্রশ্ন। ইট ইজ ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে আমাদের কি, ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্টিভ ওয়ার্ড ইম্পর্টেন্ট, কি বলা হচ্ছে ইম্পর্টেন্ট। এইখানে ইম্পর্টেন্ট শব্দটা যেহেতু আছে এবং পরবর্তীতে দ্যাট যুক্ত শব্দ আছে এবং পরবর্তীতে আরেকটা সাবজেক্ট আছে, দ্য অ্যাডমিশন অফিস, তাহলে কি হবে এখানে, কনফার্ম নাকি কনফার্মস, কনফার্ম নাকি হচ্ছে কনফার্মস? সবাই সঠিক উত্তর দিচ্ছ। তোমাদের প্রিপারেশন আশা করি ভালো। বি ইউনিটের পরীক্ষার রেজাল্ট আগামীকালকে দিয়ে দিবে, সকলের জন্য শুভকামনা থাকবে। আর যদি নাও হয়, আল্লাহ না করুক, যদি নাও হয় টেনশন করবা না, তোমার যে এটা আছে, এনার্জিটা আছে, সেটা ধরে নিয়ে যাবে আর কি, যেন ডি ইউনিটে তোমার একটা চান্স হয়ে যায়, বুঝছো? কনফার্ম, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। নেক্সট কোয়েশ্চেন, দ্য বুক বরোড ফ্রম দ্য লাইব্রেরি। আমাদের একটা কথা বলছিলাম যে ফ্রেজ অ্যান্ড ক্লজ,
ফ্রেজ এবং কি ক্লজ, এই যে ফ্রেজ এবং ক্লজ থেকে প্রশ্ন আসার মতো একটা পসিবিলিটি আছে, ফ্রেজ এবং ক্লজ। এখন ফ্রেজ হচ্ছে কি জিনিসটা, ক্লজ কি জিনিসটা, এটা তো তোমরা অবশ্যই খুব ভালো করে জানো। এখন ফ্রেজের মধ্যে কি কি আসতে পারে বা ক্লজের মধ্যে কি কি আসতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর নাউন ক্লজ বা নাউন ফ্রেজ, এই দুইটা বেশি ভাইটাল, এই দুইটার মধ্যে প্রশ্নগুলো থাকে। তার মধ্যে দ্য বুক, এখন borrowed from the library is lost, আমি বলতে পারতাম দ্য বুক ইজ লস্ট, ঠিক আছে না? এখন এই অংশটুকু অতিরিক্ত, মানে তাকে কাকে মডিফাই করছে, এই যে বুককে মডিফাই করছে, তাহলে নাউনকে যখন মডিফাই করে তখন সেটা কি হয়, যখন নাউনকে মডিফাই করে তখন সেটা কি হয়ে যায়, এটা কি হবে? সঠিক উত্তর কি অ্যাডজেক্টিভ, ইয়েস অ্যাবসলিউটলি। এখানে এখানে কি হাই হাই, এখানে তো তোমার হচ্ছে অপশনই দেওয়া নাই, সেটা হচ্ছে কি হবে, এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, হ্যাঁ অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, অপশনের মধ্যে নাই, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্য বুক borrowed from the library is lost। এখন এই যে এই অংশটুকু কার, সেটা হচ্ছে বুকের কথা বলতেছে, ঠিক আছে। সো নাউনকে মডিফাই করলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হওয়ার কথা, অ্যাডজেক্টিভে আছে, অ্যাডজেক্টিভ অপশনের মধ্যেই নেই, এটা হয়তো তোলা হয় নাই, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ হ্যাঁ অ্যাডজেক্টিভ, ওকে 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 ডান, তাহলে আমরা বুঝছি, ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন আসো, এখানে কি বলছে যে টু ওয়াক ইন দ্য রেন, এই যে শূন্যস্থান অংশটুকু, ঠিক আছে, এটা টু ওয়াক ইন দ্য রেন ইজ অলওয়েজ থ্রিলিং টু মি। এখন এতটুকু অংশ এটা কি আসলে, এটা আসলে কোন ফ্রেজকে নির্দেশ করতেছে বলো, এটা কোন ফ্রেজকে নির্দেশ করছে? ইফতি মোহাম্মদ নুরনবী বলছে বি ইউনিটে কমন ছিল ম্যারাথন ক্লাস থেকে, হ্যাঁ চেষ্টা করেছিলাম ভাইয়া, ইনশাল্লাহ এগুলোও হবে, যে টপিকগুলো যারা ক্লাসের মধ্যে আছো আশা করি তোমাদের এটাগুলো পড়া হয়েছে, এগুলা তোমরা অবশ্যই পড়ে ফেলছো, বাট রিভিশনের জায়গা থেকে তোমরা এটা করতেছো আর কি, তাই না? ডি ইউনিটের জন্য হবে, সবগুলো ইউনিটের জন্যই হবে যেগুলো আছে। আচ্ছা, এইটা তোর সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে নাউন ফ্রেজটা, সেটা কি নাউন ফ্রেজ। এখন মনে রাখবা একটা জিনিস, জাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করে, ইট দ্বারা রিপ্লেস, ঠিক আছে, ইট দ্বারা রিপ্লেস করে যদি আমার বাক্যের অর্থ প্রাসঙ্গিক হয় তাহলে সেটা নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজ হয়। যেমন আরেকটা কথা, যদি এটাও বুঝতে না পারো, এটাও যদি বুঝতে না পারো, ইজ হচ্ছে এখানে কি বলতো ভার্ব, তো ভার্বের আগের অংশটুকু কি হয়, সাবজেক্ট হয়, ভার্বের আগের অংশটুকু কি হয়, ধরো আমরা এভাবে লিখি না, ভার্বের আগের অংশটুকু সাবজেক্ট হয়, রাইট? এই সাবজেক্টটা আবার আমরা কি হিসেবে কাজ করাই, সেটা হচ্ছে নাউন হিসেবে কাজ করে। আমরা বলি না যে নাউন কোথায় কোথায় বসতে পারে, নাউন সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, এই জায়গাটা, তাহলে এখানে এটা হচ্ছে আমার কি নাউন ফ্রেজ। ফ্রেজ কেন হয়েছে বুঝতে, টু ওয়াক, ঠিক আছে, নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব থাকলে সেটা ক্লজ হইতো, নন ফাইনিট ভার্ব, সো ফ্রেজ নাউন। ওকে ডান, নেক্সট কোয়েশ্চেন, দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, এইটা বলো তো দেখি, দ্যাট আই লস্ট ইয়েস্টারডে এই অংশটুকুকে কি বলবা? দিস ইজ দ্য পেন, এটা একটা কলম, দ্যাট আই লস্ট ইয়েস্টারডে যেটা আমি গতকালকে হারিয়ে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা এখন বলো এটা কি হবে? ভাইয়া দেখা হবে সিইউতে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হবে, অবশ্যই দেখা হবে। বি ইউনিটে এখানে কে কে আছো? বি ইউনিটে তোমাদের সাথে দেখা হয়েছিল, বি ইউনিটে আমরা ছিলাম, এখানে কে কে আছো যে বি ইউনিটে তোমাদের সাথে দেখা হয়েছিল? আচ্ছা এখন এইটার উত্তরটা কি হবে দেখো, প্রথম কথা হচ্ছে সবসময় দেখবা যে অংশটুকু আন্ডারলাইন করা আছে তার আগে ধর হচ্ছে আমাদের কি বলা হয়, যে ওই নাউনটাকে মডিফাই করছে কিনা বা ওই নাউনটা আছে কিনা আমাদের। যেমন ধরো দ্য পেন, এইটাই কিন্তু দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, কোন জিনিসটা হারাইছি, এই যে দ্য পেন, এবং সেটা একদম সরাসরি তার সামনেই আছে, সামনেই আছে, ঠিক আছে। দেখা হয়নি ভাইয়া, আমি ছিলাম। আচ্ছা এখানে সঠিক উত্তর যেটা, এখানে সঠিক উত্তর যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে হ্যাঁ অনেকের সাথে হয়েছে, অনেকের সাথে হয় নাই, হবে ইনশাআল্লাহ সামনের ইউনিটগুলোতে, বুঝছো? ডিনার অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ অ্যাডজেক্টিভ ক্লজের মোট কথা হচ্ছে যে অংশটুকু আন্ডারলাইন করা থাকবে তার আগেই যদি তাকেই নির্দেশ করে বা মডিফাই করে তাহলে তাদেরকে সেই অংশটুকু বলতে পারি অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে ডান, দেন আসো নেক্সট কোয়েশ্চেন।
এটা কি কোন টপিক থেকে আসছে বলো, এটা কোন টপিক থেকে আসছে? নোবডি নোস হোয়াই ড্যাশ পোস্টপোন আনটিল দ্য নেক্সট উইক। তো এটা কোন টপিক থেকে আসছে? এই টপিকটা ওটা কেন হয়েছে? অ্যান্টিসিডেন্ট ছিল সামনে, দা প্যান ছিল, ওই প্যানটাই আমি হারাইছি, ওই ব্যাখ্যাটাই তাকে দিচ্ছে, ঠিক আছে? ওই হিসাবে অ্যাজ একটি ক্লজ নর্মাল করে যদি আমরা বলতে পারি। আচ্ছা, এখানে কি হবে তাহলে বলো? এটা হচ্ছে আমার ইমবেডেড কোশ্চেন থেকে আসছে, বুঝছো? ইমবেডেড কোশ্চেন, এটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। এখন ইমবেডেড কোশ্চেনের মধ্যে আমাদের কয়েকটা কি আছে, স্ট্রাকচার আছে। তার মধ্যে যদি প্রথমত দেখতে পারি আমি ডাব্লিউএস কোশ্চেন থাকে এই জায়গাতে, ডাব্লিউএস কোশ্চেনের উপরে কি হয়, সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, নর্মাল কথা যেটা সাবজেক্ট ভার্ব আর কোনো কিছুই না, সাবজেক্ট ভার্ব। এখন দেখো তো সাবজেক্ট ভার্ব কোন জায়গায় আছে, এখানেও সাবজেক্ট আবার নাই, এখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে, এখানে না সঠিক উত্তর ডি নাম্বারটা, বুঝছো? এখানে কোনো ধরনের অপশন আমি চেঞ্জ করে নেই, বিগত সালে একটা কোশ্চেন আসছিল হুবু তুলছি এটা একদম, হ্যাঁ হুবু তুলছি, কোনো চেঞ্জ নাই, পরীক্ষা দেখবে এরকম ভাবেই হবে। ইমবেডেড কোশ্চেনের যে শর্তগুলো আছে, হ্যাঁ ওই শর্তগুলো মনে রাখবা, আমাদের স্ট্রাকচারগুলো আছে। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের পরে আমাদের কি বসে, সাবজেক্ট বসে, তারপরে হচ্ছে আমার কি ভার্ব বসে, এই জিনিসটা, বুঝছো? The meeting was, yes, the next question, I do not know। এখন বলতেছে I do not know। এখন এখানে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন হবে, দেন সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে। এই টপিকটা খুবই ইজি, এখান থেকে প্রশ্নগুলো আসে। তাহলে আমাদের এখানে কি আছে, হোয়ার, এখানে অক্সিলারি ভার্ব, এটা আমি নিব না। হোয়ার, এখানে অক্সিলারি ভার্ব, এটা আমি নিব না। আমার যেটা নিতে হবে ডাব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্ট হইতে হবে। তাহলে এখানে আমার দুইটা জিনিস আছে, দেখো এই সি অথবা ডি কোনটা কারেক্ট হবে, দেখো তো কোনটা কারেক্ট হবে। আমি বলছি যেটা, যে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব বসবে, সাবজেক্টের পরে সরাসরি ভার্বটা বসবে, সাবজেক্টের পরে সরাসরি ভার্বটা বসবে, হ্যাঁ। হোয়ার হি লিভস, ইয়েস, দ্য রাইট অ্যান্সার হচ্ছে যারা হচ্ছে ডি নাম্বার আনসার করছে তাদের উত্তরটা সঠিক হয়েছে। হোয়ার হি লিভস সরাসরি বসবে, এখানে ডাস আসার কোনো দরকার নেই, ডাস কেনই বা আসবে, ডাস আসার কোনো দরকার নাই, ঠিক আছে? হোয়ার হি লিভস। তাহলে এই এমএডের কোশ্চেন থেকে প্রশ্ন আসলে তোমরা ভুল করিও না, বুঝছো? ভুল করিও না। দেন নেক্সট, এখন দেখো এখানে দুইটি স্ট্রাকচার ছিল, এইটা ক্যান ইউ নো, মানে যদি এখানে ইন্টারগেটিভ থাকে, যদি এখানে প্রশ্নবোধক করা হয়, এই অংশটুকু যদি প্রশ্নবোধক থাকে, মানে প্রশ্ন করা হয়, ধরো হচ্ছে এখানে ক্যান ইউ নো, তুমি কি জানো, ঠিক আছে, তুমি কি জানো, তাহলে লাস্টে কোশ্চেন মার্ক হবে, ওই যে কোশ্চেন মার্ক আছে। আর প্রিভিয়াসটা দেখো তো, প্রিভিয়াসের মধ্যে আই ডো নট নো, এখানে তো কোনো কোশ্চেন করে নাই, কোনো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন নর্মাল, এই জন্য লাস্টে কি আমার এখানে কি ফুল স্টপ হয়েছে, বুঝছো? দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু বুঝিও। তাহলে এখানে লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে, এই জিনিসটা খেয়াল করবা। ক্যান ইউ নো হোয়েন, তাহলে দ্য রেজাল্টস উইল পাবলিশ, এখানে দুইটা কথা আছে, উইলটা একটা আসবে না, দ্য রেজাল্টস উইল বি পাবলিশড। ধরো হচ্ছে এই প্রসঙ্গে প্রশ্নটা দিতেই পারে, যেমন ধরো তোমাদের বি ইউনিটের পরীক্ষার যে রেজাল্ট, এইটা নিয়ে বলতে পারি, তুমি কি জানো রেজাল্ট কবে পাবলিশ হবে, হ্যাঁ, বা পাবলিশ করা হবে, আর এটা হবে না। বলো এই উত্তরটা কে পারবা, এই উত্তরটা কে পারবা বলো? যারা হচ্ছে আইকিউ বেসের জন্য পেজে মেসেজ দিচ্ছ, তোমরা একটু ভাইরা অপেক্ষা করিও, ক্লাসে শেষ করার পরে তোমাদেরকে সেখানে অ্যাড করে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আইকিউর জন্য আমাদের ডি ইউনিটের জন্য অবশ্যই লাগবে, আইকিউ ছাড়া আসলে এটা ম্যান্ডেটরি। তোমরা যারা ইচ্ছুক আছো, যারা যদি চাও, আমি তো অবশ্যই আসনটা দিয়ে ফেলছি অলরেডি, আইকিউর জন্য কি কি পড়বা ওই টপিকগুলো তোমাদেরকে আইকিউ বেসের মধ্যে পড়াচ্ছে, এবং এটা ডি ইউনিট এক পর্যন্ত চলবে, তার আগেও শেষ করার চেষ্টা করব। তোমরা যারা যদি অ্যাড হইতে চাও, এখনো সময় আছে, তোমরা অ্যাড হইও, পরবর্তীতে 2 দিন আগে অ্যাড হবা, সবগুলা ক্লাস করতে পারবে না, যেটা সহজ কথা, যেটা বুঝছো। এখানে সঠিক উত্তর হচ্ছে যারা এটা আনসার করছে, দ্য রেজাল্টস উইল পাবলিশ, এটা ভুল হয়ে গেছে। সঠিক উত্তর হচ্ছে এখানে সি নাম্বারটা। সি নাম্বার কে উত্তর দিছো, তাদের উত্তরটা সঠিক হয়েছে। সি নাম্বার কে উত্তর করছো। দেখো রেজাল্ট কিন্তু সে নিজে নিজে পাবলিশ হতে পারে না, তাকে পাবলিশ করা হয়। এই জন্য আমরা এটা বলতে পারি রেজাল্ট কবে দিবে, এটা না বলতে আমরা বলি রেজাল্ট কবে দেওয়া হবে, এটা বেশি স্পেসিফিক হয়। রেজাল্ট কবে দেওয়া হবে, রেজাল্ট কবে প্রকাশিত হবে বা প্রকাশিত করা হবে, কারণ সে নিজে থেকে প্রকাশিত হতে পারে না, কেউ না কেউ, কোনো অথরিটি, কোনো কর্তৃপক্ষ সেটা পাবলিশ করে। সেক্ষেত্রে দ্য রেজাল্টস উইল বি আসবে এখানে, বুঝছো কেন? কারণ এটা প্যাসিভ মোডে চলে গেছে, দ্য রেজাল্টস উইল বি পাবলিশড, এটা এই জন্য এই আনসারটা সি নাম্বারটা। তো এই জন্যই অর্থের ক্ষেত্রেও মাঝে মধ্যে একটু খেয়াল করবা যে আসলে এই জিনিসটা কি সে নিজে নিজে হচ্ছে নাকি কেউ এসে তাকে করাচ্ছে, তো ওইটা খেয়াল করে উত্তরটা করে দিবা। সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে এটা। আইকিউ কোর্স ফি কত ভাইয়া?
আমাদের তোমাদের এটা একদমই শর্ট এবং এখানে ইংলিশ ক্লাসগুলো তোমরা পাবা, যারা ভর্তি হচ্ছে ইংলিশ ক্লাসটা এখানে অ্যাক্সেস দেওয়া আছে, তোমরা ইংলিশ ক্লাসগুলো করতে পারবা। আমার এই টপিকের উপরে সবগুলো ক্লাস সুন্দর করে স্লাইড সাজানো আছে, 24টার মতো ক্লাসগুলো আছে, প্যাসেজেরও একটা ক্লাস আছে, পিন পয়েন্টেরও ক্লাস আছে। আর হচ্ছে এখানে তোমাদের ফি হচ্ছে 400, জাস্ট 400 নেওয়া হচ্ছে। যদি চাও এখনই সময়, আর যদি পরে হও, ধরো মনে করো যে ভর্তি পরীক্ষা 3 দিন আগে ভর্তি হয়েছে, তখন তুমি কেমনে শেষ করবা? পারবা না কিন্তু সেটা, তখন অনেক ঝামেলা হয়ে যাবে, বুঝছো? অনেক ঝামেলা হয়ে যাবে। দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট? আচ্ছা, কিভাবে অ্যাড হবা? পেজে মেসেজ দিও, হ্যাঁ পেজে মেসেজ দিও, সবকিছু বলে দিবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে দেখো তো কোনটা সঠিক হয়। এই কারেকশন থেকে প্রশ্নটা আসছে, এটা হচ্ছে আমাদের কারেকশন থেকে প্রশ্নটা আসছে, কারেকশন থেকে এই প্রশ্নটা আসছে। এখন দ্য ম্যান অ্যাডভান্সড অ্যাজ ইফ হি হ্যাজ কিল্ড, অ্যাজ ইফ এর রুলটা কি? অ্যাজ ইফ এর রুলটা হচ্ছে আমার জানি যেটা, এখানে তো আমার B2, এখানে আমার কি হয়ে যাবে বলো তো? অ্যাজ ইফ এর পরে স্ট্রাকচারটা কি মেনটেন করছে? করে নাই। ইট ইজ হাই টাইম আই ডু দ্য ওয়ার্ক, এটা কি হয়েছে আসলে? এটাও হয় নাই। দ্য ওয়াইন্ড ওয়াজ মেড ব্লো, দ্য হি ডিড এভরিথিং এক্সেপ্ট ফলো মাই এক্সাম্পল, এখানে সঠিক উত্তর কোনটা? মধু মধু, আগুন আগুন না। সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে এখানে সি হবে নাকি? সঠিক উত্তর সি হবে। সঠিক উত্তর এখানে ডি নাম্বারটা, ডি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। ডি হচ্ছে এখানে রাইট আনসার, ডি হচ্ছে এখানে কি রাইট আনসার, বুঝছো? ডি হচ্ছে এখানে রাইট আনসার। এখন এখানে দ্য ওয়াইন্ড ওয়াজ মেড টু ব্লো হবে, টু হবে এখানে একটা, কি হবে এখানে? টু হবে, টু ব্লো হবে। প্যাসিভ মোডে আছে এই বাক্যটা, দ্য ওয়াইন্ড ওয়াজ মেড টু ব্লো হবে এখানে, ঠিক আছে? টু। আর এটা স্ট্রাকচারগুলো ভুল হয়ে গেছে। আর এটা শুধুমাত্র আমরা যেটা জানি যে এখানে আমার ভার্বের কি বেস ফর্মটা বসে না, মানে প্রেজেন্ট ফর্মটা বসবে না, এটা ক্রস হয়ে গেল। আর এটা এখানে টু হবে, প্যাসিভ মোডে আছে, দ্য ওয়াইন্ড ওয়াজ মেড, আর এটা সঠিক উত্তর। হি ডিড এভরিথিং এক্সেপ্ট ফলো মাই এক্সাম্পল। চোখে স্ক্রিনশট নিয়ে রাখো। দেন নেক্সট কোশ্চেন, এখন এটা একটু আনসার করো, পারো কিনা? আমাদের সাবজেক্ট বাই এগ্রিমেন্ট থেকে প্রশ্নটা নেওয়া, সাবজেক্ট বাই এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব টপিকগুলো পড়ি, সেখান থেকে প্রশ্নটা আসছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দিস ইজ কারেকশন থেকে। ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, ওকে ফাইন। ইজ থাকলেই, ইজ যদি থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কি বোঝাই? ভার্বের কি বসে? আমরা কি সিঙ্গুলার ফর্মটা বসে, তাই না? এখানে সিঙ্গুলার ফর্মটা কোন জায়গায় আছে? এখানে আর আছে, তাহলে আমি এটা দিব না, এটা ক্রস। সরাসরি গিভেন হতে পারে না, মানে ভার্বের 3 নং ফর্ম সরাসরি কখনো হতে পারে না, সো এটাও আমার ক্রস হয়ে গেল। বি নাম্বারটাও ভুল, কেন? এখানে হ্যাভ আছে, এটা প্লুরাল, তাহলে এটাও হবে না। সঠিক উত্তর এ নাম্বারটা, সঠিক উত্তর এ। সি নাম্বারটা এক্সাম্পল, হ্যাঁ সি নাম্বার টু হইতো, ওইটা হচ্ছে আমাদের প্যাসিভ মুড, তো ওয়াজ মেড টু ব্লো, এটা। সঠিক উত্তর হচ্ছে আমার কোনটা? সেটা হচ্ছে আমার এ নাম্বারটা, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ গিভেন এ প্রাইজ, এটা ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব। ইয়েস, থ্যাংক ইউ। দেন নেক্সট কোয়েশ্চেন, এ নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। আসা পরবর্তী প্রশ্নে যাই। পিন পয়েন্ট এরর, ঠিক আছে, পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন তোমার আসতে পারে এই সি ইউনিটে অথবা ডি ইউনিটে। পিন পয়েন্ট এররটা তোমরা বি ইউনিটের জন্য অনেক পড়ছো, আমিও বলছিলাম যে পিন পয়েন্টের থেকে প্রশ্নগুলো পড়বা, আসতেই পারে, কারণ গত বছর ওগুলো ছিল, কিন্তু তুমি যে পড়ছো এটা তো ক্ষতি হয় নাই, ডি অথবা সি এর জন্য তুমি কাজে লাগাবো। এখানে এই টপিকটা দেখো, ইজ ফার্নিচার অন ডিসপ্লে ইন দ্য সেন্ট্রাল মেলজ, ইজ অন, ইত্যাদি ইত্যাদি। এখন 4টা অপশন দেওয়া আছে, এই ফার্নিচারটা এখানে ভুল আছে নাকি হচ্ছে মানে ইজ ফার্নিচার এটা ভুল আছে, নাকি ইজটা এখানে ভুল হয়ে গেছে, ইজ হচ্ছে এই জায়গাতে এটা ভুল হয়েছে, নাকি হচ্ছে পার্সেন্ট একটা কথা আছে, এই পার্সেন্ট আর রেগুলার প্রাইস এটা ভুল আছে, কোন জায়গায় ভুল আছে? ইজ ফার্নিচার, হ্যাঁ সঠিক উত্তর যেটা আমরা বলতে পারি, দেখো ইজ পিচ অফ ফার্নিচার হয়, বাট সরাসরি ইজ ফার্নিচার এটা হয় না, ইজ পিচ অফ ফার্নিচার হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কাউন্টেবল আনকাউন্টেবল, তোমাদেরকে বলছিলাম যে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল থেকে প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে, প্রিভিয়াস এর আসছিল, এবং এই টপিকগুলোর বাইরে প্রশ্ন যে এক অদ্ভুত টাইপের কিছু পড়বে না, আসবে বাট ধরতে হবে জিনিসটা আর কি। সঠিক উত্তর হচ্ছে আমার কোনটা? এই যে এটা, অর্থাৎ ইজ ফার্নিচার এটা বলছিল পিন পয়েন্ট এররে। হ্যাঁ, এখন দেখো দ্য পাইনঅ্যাপল এ ফ্রুট গ্রো ইন ট্রপিক্যাল ক্লাইমেটস। আচ্ছা,
এটাও পিন পয়েন্ট এরর থেকে প্রশ্নটা নেওয়া, এই পিন পয়েন্ট এরর থেকে প্রশ্নটা নেওয়া। এখন এদিকে একটু খেয়াল করো কোন জায়গায় ভুলটা আছে। দ্য পাইনঅ্যাপল, ওকে ফাইন, দ্য পাইনঅ্যাপল, ঠিক আছে। এ ফ্রুট গ্রো, এ ফ্রুট, এখানে গ্রো আছে, ভুলটা কোন জায়গায়? ভুলটা হচ্ছে আমার এখানে এই যে বি নাম্বারটা, বুঝছো? বি। হ্যাঁ, তো আগামীকালকে পরীক্ষা যারা দিবা সি ইউনিটের জন্য খুব ভালো করে পরীক্ষাটা দিও, যেন হচ্ছে পারো। গ্রামারগুলা কখনোই ভুল করবে না, কখনোই ভুল করবে না। গ্রামার থেকে ভুল করা উচিত না, ঠিক আছে? একটা শিক্ষার্থী যদি সে ভালো করে তাহলে গ্রামারে তার সেরাটা দিতে হয়। গ্রামারে ভালো যদি করে, যদি 100-এ 100 করে, তাহলে সে অনেক এগিয়ে থাকবে। গ্রামারে কোনো ভুল করা যায় না। প্যাসেজে অনেকে আনসার করে, অনেকে আনসার করে না, ওদিকে অনেক প্রবলেম হয়ে যায়, কিন্তু গ্রামারে করা যাবে না, গ্রামারে করা যাবে না, বুঝছো? গ্রামারে করা যাবে না। এখানে গ্রো, সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এখানে বি নাম্বারটা, কারণ এখানে গ্রো হওয়ার কথা ছিল, গ্রোস হওয়ার কথা ছিল, বিকজ এ ফ্রুট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো গ্রোস হওয়ার কথা ছিল, ঠিক আছে? এটা ওকে। দেন নেক্সট কোয়েশ্চেন। এখন দেখো আমরা লাস্ট মুহূর্তে বলে আরো কিছু কোয়েশ্চেন আছে টপিকের। দেখো এখানে কি বলছে, টোফেল থেকে এই প্রশ্নটা, একটা টোফেল থেকে নেওয়া। হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সাম। এখানে 4টা অপশন আছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। প্রশ্নটা আমি মনে হয়েছে যে একটু নিয়ে দিই, যদি সরাসরি হুবুই চলে আসতেই পারে, বলা যায় না। তো এখানে সাবজেক্টের পরে উড হ্যাভ বিন, মানে উড হ্যাভ পেপার 3 নং হয়েছে, তাহলে ধরে নিতে পারতেছো থার্ড কন্ডিশনাল। তাহলে এখানে কোনটা হবে? ডি নাম্বারটা রাইট আনসার। পিন পয়েন্ট এরর এখনো পড়া নাই, পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেশি। পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সঠিক উত্তর ডি নাম্বারটা। দ্য নেক্সট কোয়েশ্চেন। মিস্টার করিম ডাজ নট নো, মিস্টার করিম ডাজ নট নো ড্যাশ, ডাজ নট নো। এখন কথা বলতেছে এখানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে। দেখো ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন শুরু হয়েছে, তাহলে ধরে নিতে পারো দিস ইজ এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। এরকম যদি ফর্মুলা কখনো দেখো যে উপরে এখানে দেওয়া আছে করিম ডাজ নট নো, হ্যাঁ, এখানে অবশ্যই কি থাকবে? এমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার তুমি মেইনটেইন করবে, তাহলেই হয়ে যাবে। এখানে ডাব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্টে কোন জায়গায় আছে, তাহলে সঠিক উত্তর হিসেবে আমি কোনটা নিতে পারি বলো? এটা নেওয়া যায় না, বি নাম্বারটাও নেওয়া যায় না, সি, ডি নাম্বারটা নেওয়া যায় না। সঠিক উত্তর সি, হোয়ার দে পুট, এটা ঠিক আছে। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। সি নাম্বারটা এখানে সঠিক উত্তর, হোয়ার দে পুট, এটা সঠিক উত্তর। বি নাম্বারটা নিতে পারতাম যদি এখানে ডিডটা না থাকতো, ডিডটা দেওয়া দরকার নেই, ডিডটা হবে না, ডো হবে না, আবার হচ্ছে ডাসও হবে না, কোনো কিছুই হবে না, সরাসরি একটা ভার্ব চলে আসবে। সঠিক উত্তর এই সি নাম্বারটা। দেন নেক্সট, ছবি লাগবেই। এই হচ্ছে তোমাদের সি ইউনিটে। ডি ইউনিটটা তো এখানে ছিল মোটামুটি, ডি ইউনিটের জন্য আরো লেন্থি হবে, কারণ ডি ইউনিটের টপিক অনেকগুলো, সি ইউনিটের চেয়ে ডি ইউনিট টপিকগুলো আর অনেকগুলো, বুঝছো? তো এখন আমাকে বলো যে টপিকগুলো পড়াইছি এর মাঝখানে আমাদের কি কি ছিল? ধরো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ছিল, লিখে নিয়ে যাও। এই টপিকগুলো থেকে আগামীকালকে প্রশ্নগুলো ইনশাল্লাহ পাবা। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন তুমি পেতে পারো, কন্ডিশনাল সেন্টেন্স। তারপর হচ্ছে কারেকশন থেকে তুমি প্রশ্ন পাবা, কারেকশনের মধ্যে সকল গ্রামাটিক্যাল পয়েন্ট যুক্ত। তারপর হচ্ছে পিন পয়েন্ট ইরর থেকে তুমি প্রশ্নটা পাইতে পারো। পিন পয়েন্ট ইরর, এই টপিকটা একটু প্রিভিয়াসের কোশ্চেনগুলো জাস্ট দেখে যাওয়া। পিন পয়েন্ট ইরর, তারপর হচ্ছে SBR, সাবজেক্ট এগ্রিমেন্ট, রাইট ফ্রম ও ভার্ব, এই টপিকটা পড়বা, বুঝছো? দেন এখন তো পড়ার সময় নেই, লাস্ট একদম শুধু আমার সাথে রিভিশনটা দিলাম। দেন আমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, ইনভার্সন আর টেন্স, হ্যাঁ, আর ভয়েস থেকে কিছু, এটা গ্রামার, এই গ্রামারগুলো থেকে থাকবে, বুঝছো? মোট কথা হইতেছে যে যারা সিতে পরীক্ষা দিবা আগামীকালকে তোমার জার্নিটা শেষ, ঠিক আছে? জানি আগামীকালকে শেষ। বি ইউনিট নিয়ে কথাই বলতে পারি না এখন, কারণ বি ইউনিটের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো কখনো পারবো না। আগামীকালকে সি ইউনিটের পরীক্ষা শেষ হলে সি ইউনিট নিয়ে আর কথাই বলা যাবে না, কারণ সি ইউনিট শেষ। তারপর ডি ইউনিট আসতেছে, D1 আছে। এখন তোমরা নিজের প্রতি একটা কনফিডেন্স রাখবা যে না আমি পারবো। পরীক্ষার হলে যায় এমনটা করবা না যে পরীক্ষা প্রশ্ন কেমন আসবে, কঠিন আসবে, হয়তো পারবো না। এগুলো চিন্তা ভাবনা করলে মাথা থেকে যে স্ট্রং পয়েন্টটা সেটা উইক হয়ে যায়, সেটা তুমি নিজে করতেছো আর কি। তো এটা করবা না, তাহলে হবে। যতটুকু সম্ভব স্কিপ করার চেষ্টা করবা এই জিনিসটা, বুঝছো? ক্লাস থাকবে, এখানেই থাকবে ক্লাসটা। এখন যেহেতু ফেসবুকে নিয়ম করছে, তো আমরা ইউটিউবে আপলোড করে রাখি, তোমরা ইউটিউবে সুন্দর মতন করে দেখে নিতে পারবা।
আচ্ছা ইনশাল্লাহ ছবি সবাই আমাদের সাথে অনেকেই ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমাদের সাথে আগামীকালকে যারা সি ইউনিটের পরীক্ষা দিবা দেখা হবে ইনশাল্লাহ পরীক্ষার পরে। আর হচ্ছে যে ডি ইউনিট তো আসেই সামনে, আর তোমরা যারা এত দিন ধরে পরিশ্রম করতেছো তোমাদের জন্য অবশ্য শুভকামনা থাকবে। আমরাও আছি তোমাদের সাথে লেগে একদম রাত দিন, তোমরা যেরকম ভাবে পরিশ্রম করতেছো রাত দিন পড়াশোনা করতেছো আমরাও ঠিক ওইরকমই। হ্যাঁ, তোমাদের আর আমাদের কোনো পার্থক্য নাই, তুমি আর তোমাদের পরিশ্রম আমাদের প্রায় সেম, কোনো পার্থক্য নাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে ক্যাম্পাসে। আর আগামীকালকের জন্য তোমাদের শুভকামনা থাকবে। সি ইউনিট নিয়ে যতটুকু পেরেছি, যদিও ক্লাসগুলো কম হয়েছে, ইংলিশের জন্য আমাদের ডি ইউনিটের জন্য বি দিয়েছিলাম, সি ইউনিটেও একটা ছিল। তো তোমরা তোমাদের মতো করে সুন্দর করে পরীক্ষাটা দিও। আর ডি ইউনিট তোমরা অবশ্যই প্রিপারেশন খুব ভালো করে নাও, যেন ডি ইউনিটে একটা ভালো একটা আসন তোমার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আর যারা হচ্ছে হ্যাঁ ক্লাস এ পর্যন্তই তো। আর হচ্ছে যারা আইকিউর জন্য অ্যাড হইতে চাও তোমরা পেজে নক দিও, আমরা অ্যাড করে নিব। কারণ সময় আছে 22 তারিখ পর্যন্ত, আছে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, মানে বেশি দিন সময় নেই, 7 দিন সময় আছে তোমার। কয়দিন? 7 দিন সময় আছে তোমার ডি ইউনিটের জন্য, 7 দিন সময় আছে। আইকিউ তোমরা অনেকেই পড়ো নাই, আইকিউ নিয়ে অনেকে ঝামেলা। তো আমাদের বেসের মধ্যে কয়েকটা টপিক একসাথে করে ম্যারাথন করে দিচ্ছি, একদম মানে ক্লাস দিচ্ছি যেন এটা আমরা শেষ করতে পারি এবং তারা রিভিশন দিতে পারে, বুঝছো? তুমি চাইলে সময়ের মধ্যে আসতে পারো, এটা যদি আসতে চাও। পিডিএফ লাগবে ভাইয়া? পিডিএফ লাগবে? ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে দিব, যারা শেয়ার করছো হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দিব। তোমরা সবাইকে জানাই দিছো, তোমাদেরকে অবশ্যই দিতে হয়। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ, সকলের জন্য শুভকামনা। দেখা হবে প্রাণপ্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম।